আজকের আমাদের বার্নৌলির নীতি, যা প্রকৃতপক্ষে শক্তির নিত্যতার সূত্রেরই একটা প্রকারভেদ। বার্নৌলির নীতিতে বলা আছে, আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো একটি প্রস্থচ্ছেদে এম ভরের প্রবাহী যাচ্ছে। প্রবাহীর ভর হলো এম, ভি হলো যদি তার গতিবেগ, এইচ হলো উচ্চতা, পি হলো সেই প্রস্থচ্ছেদের মধ্যে প্রবাহীর চাপ। তাহলে রো যদি হয় ঘনত্ব পরিবাহীর, বার্নৌলির নীতি অনুযায়ী হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ প্লাস পি ইন্টু এম বাই রো সমান সমান ধ্রুবক। একে আমরা এইচ দিয়ে চিহ্নিত করলাম। বোঝা গেল? এইবার এই যে হাফ এম ভি স্কোয়ার, এটা হলো গতিশক্তি, এম জি এইচ এটা হলো স্থিতিশক্তি, পি ইন্টু এম বাই রো হলো তার চাপ শক্তি। চাপ শক্তি তোমাদের কাছে নতুন বলে মনে হতে পারে। চাপ কি? চাপ হলো এক ধরনের বল, যে বলের দ্বারা কোনো কার্য হচ্ছে। সে কি করে? কার্য কিভাবে করে? সে তার হয়তো অবস্থানে চেঞ্জ করছে বা আকারের অবস্থানের পরিবর্তন করছে, আকারের পরিবর্তন করছে। এই আকারের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন করতে গিয়ে সে যে পরিমাণ কাজ করছে সেটাই হলো তার চাপ শক্তি। এবার আমরা একটা নল কল্পনা করে নিলাম, যেই নলের প্রস্থচ্ছেদের পরিবর্তন হচ্ছে এবং তার উচ্চতারও পরিবর্তন হচ্ছে। ধরি এটা হলো এ প্রান্ত, এটা হলো তার বি প্রান্ত। এখানে প্রবাহীর বেগ ভি, ভর এম, চাপ পি ওয়ান ধরলাম, বোঝা যাচ্ছে না কি নাকি, চাপ পি ওয়ান এবং উচ্চতা হলো এর এইচ ওয়ান। ঠিক এরকম এখানে ধরলাম বেগ বিভি টু, উচ্চতা এইচ টু, চাপ পি টু এবং এই তরলের ঘনত্ব যথারীতি একই রকম রো ধরলাম। বার্নৌলির নীতি অনুসারে তাহলে আমরা কি বলবো? এ ছেদে মোট যা শক্তি, বি ছেদেও মোট শক্তি সমান হবে। রো। তাহলে একে এমজি দিয়ে ভাগ করে দিই। কি দ্বারা দেখি? v1 স্কোয়ার বাই 2g
প্লাস H1 প্লাস P1 by rho G equal to V2 square by 2G plus H2 plus P2 by rho G সমান সমান ধ্রুবক H। এই V স্কয়ার বাই 2G কে বলা হয় বেগ শীর্ষ, H কে বলা হয় উচ্চতা শীর্ষ, P1 বাই rho G কে বলা হয় চাপ শীর্ষ। এটা আমরা বার্নৌলির নীতি থেকে দেখতে পেলাম। বার্নৌলির নীতির সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে কোনো গভীরতায় তার চাপ কতটা হতে পারে এবং গভীরতা বৃদ্ধিতে তার চাপও যে বৃদ্ধি পাচ্ছে সেটাও আমরা দেখতে পারি। আচ্ছা, একটা পাত্রে তরল আছে, তরলটা স্থির, তাহলে তরলের উপরিতলে বায়ুমণ্ডলীয় চাপ P এবং এটা হলো A, উচ্চতাটা ধরে নিলাম, H1 হলো ধরে নিলাম এই উচ্চতাটা। এবার B বিন্দু তাহলে এটা কি H2, তলদেশ থেকে এটা H2 ধরে নিলাম, তাহলে B বিন্দুতে চাপ P1। তাই যদি হয় তাহলে B বিন্দুতে তার তরলের চাপ কি হবে? এই বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই তরল স্তম্ভের চাপ P1। বার্নৌলির নীতি অনুযায়ী এখানে যা শক্তি ছিল রো বাই P বাই rho G প্লাস H1 ইকুয়াল টু P প্লাস P1 চাপ বাই rho G প্লাস H2। তাহলে এটা H1 মাইনাস H2 ইকুয়াল টু এই P rho G কেটে দিয়ে P1 বাই rho G এলো, অর্থাৎ P1 ইকুয়াল টু H1 মাইনাস H2 rho G। অর্থাৎ rho G তো নির্দিষ্ট, তার মানে কোনো স্থানে চাপ কিসের ওপর নির্ভর করে? তার গভীরতার ওপর নির্ভর করে। এটা বার্নৌলির নীতির সাহায্যে আমরা প্রমাণ করতে পারলাম। বার্নৌলির নীতির কতগুলো ব্যবহারিক উদাহরণ আছে। ব্যবহারিক উদাহরণের মধ্যে প্রচণ্ড ঝড়ে অনেক সময় কাঁচা বাড়ির ছাদ উড়ে যায়। এখানে বায়ুর বেগ যথেষ্ট বেশি থাকে এবং ভেতরে বায়ুর বেগ কম থাকে। তা বার্নৌলির নীতি অনুযায়ী কি হবে? এটা উচ্চতা কিন্তু একই রয়েছে, তা উচ্চতা যদি একই থাকে ঘরের ভেতরে এবং বাইরে, চাপ ধরে নিলাম ওপরের চাপ P1, ঝড়ের বেগ বেশি, সেখানে চাপ ধরে নিলাম P1, তাহলে P1 বাই rho G প্লাস V স্কয়ার বাই 2G প্লাস H ইজ ইকুয়াল টু P2 বাই rho G প্লাস V স্কয়ার বাই 2G প্লাস H। H দুই জায়গায় সমান, কারণ এই উচ্চতাটা সমান, কিন্তু উচ্চতা যদি সমান থাকে তাহলে দুদিক দিয়ে H কেটে দিই, তাহলে চাপ শক্তি এবং গতিশক্তি দুটি সম্মিলিত যে এখানকার যে দুটো শক্তির যে মোট শক্তি, এর ভেতরেও মোট শক্তি সমান হবে। তা ওপরে বেগ বেশি, তাহলে ওপরে যদি বেগ বেশি হয়, গতিশক্তি বেশি হয়, তাহলে চাপ অবশ্যই কম হবে, তাহলে ওপরের চাপ কম, আর নিচে বেগ কম, তাই নিচে নিশ্চয়ই চাপ বেশি, তাই চাপ শক্তি এমন বেশি হয় একে উড়িয়ে নিয়ে ওপর দিকে উড়িয়ে নিয়ে চলে যায়। বোঝা গেল? এছাড়াও দুটো নৌকা যদি পাশাপাশি চলে তাহলে কি হয়? নৌকা একই দিকে পাশাপাশি যদি চলে দুটো নৌকা, তাহলে তাদের মধ্যে যে বেগটা, সেই বেগটা বেশি হয়। তাই ওই একই নিয়ম অনুযায়ী তাহলে এই দুটো নৌকোর অন্য পাশের বেগ কম হবে, তাহলে চাপ শক্তি বেশি হবে, ফলে এরা কি করবে? পরস্পরের দিকে ঠেলবে, এতে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে।
তাছাড়া গ্যালোপিং ট্রেন, সেই গ্যালোপিং ট্রেন যদি সে কোনো স্টেশনে না দাঁড়ায় তখন বলা হয় যে স্টেশনের প্ল্যাটফর্মের রেল লাইনের ধার থেকে দূরে সরে দাঁড়াতে। কেন বলা হয়? কারণ সেই ট্রেন তো খুব বেগে যাচ্ছে, তা বেগে যাওয়ার ফলে সেখানে মোট শক্তি যদি বার্নৌলির সমান হয় তাহলে চাপ শক্তি কমে যাচ্ছে বেগ শক্তি বেশি হওয়ার জন্য। তাহলে ওই যেখানে লোক দাঁড়িয়ে আছে সেই জায়গার কি হবে, বেগ কম বলে চাপ শক্তি বেশি হবে, তা ওকে ট্রেনের দিকে ঠেলে নিয়ে যাবে। চাপ কমাতে চাইবে, সেই জন্য ট্রেনের দিকে ঠেলে নিয়ে যাবে, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এইভাবে আরও বিভিন্ন রকমের কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটুখানি লিখে নাও। আমরা যদি ট্রেন থেকে কোনো একটা কাগজকে বাইরে ছুঁড়ে ফেলি তাহলে ওটা আবার হাতেই এসে পড়ে কেন? কিংবা উদাহরণ পেয়ে ওই পতাকা পথ পথ করে ওড়ে কেন? তারপরে দুটো পাতা যদি সমানভাবে জুড়ে যায়, 3 নম্বর প্রশ্ন কিন্তু এটা, এগুলো লিখে দেখাবে ছুটির পর। যদি সমানভাবে জুড়ে যায় তাহলে আমরা ওপর দিয়ে বল প্রয়োগ করি না, আমরা কিন্তু ওটার স্পর্শকীয়ভাবে বল প্রয়োগ করি। অর্থাৎ যে যে এইভাবে দুটো যে পাতা রয়েছে আমরা এইভাবে তাকে বল প্রয়োগ করি, করে সরানোর চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো লিখবে। এগুলো হলো বার্নৌলি থিওরির অ্যাপ্লিকেশন। আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখি, এটা আমি একটু বুঝিয়ে দিই। সেটা হলো বিমানের ডানাটার কিন্তু ওপরি অংশ এরকম একটু উঁচু থাকে। তাতে কি হয়, যখন বিমান চলে তখন এর ওপর দিয়ে যে বায়ু যাচ্ছে আর নিচ দিয়ে যে বায়ু যাচ্ছে, দুটো বায়ু কিন্তু একই সময়ে এই দূরত্ব অতিক্রম করছে। তাহলে নিচের বায়ু কম পথ অতিক্রম করতে হচ্ছে, ওপরের বায়ু বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। তার এই একই কারণে এর বেগ বেশি হবে। একই সময় যদি বেশি পথ অতিক্রম করতে হয়, এর বেগ বেশি, তাহলে এর চাপ কম, আর এর বেগ কম, তাহলে চাপ শক্তি বেশি। তাহলে চাপ শক্তি বেশি বলে বিমানকে ওপর দিকে ঠেলে নিয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই এটাও সুন্দর করে লিখে আনবে। এবার আমরা যেটা পড়াবো সেটা হলো স্থিতিস্থাপকতা। বাইরে থেকে বস্তুতে একটি প্রতিমিত বল মানে ব্যালেন্সড ফোর্স যদি প্রয়োগ করা হয়, তবে বস্তুতে প্রয়োগ করে বিকৃত করার যদি চেষ্টা করা হয় তাহলে ওই বস্তুটি এক বাধা দান করে এবং বলটি সরিয়ে নিলে পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসার চেষ্টা করে। বস্তুর এই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। যদি জিজ্ঞাসা করা হয় রাবার না স্টিল কোনটি বেশি স্থিতিস্থাপক, তাহলে তোমার মনেই হতে পারে যে রাবার বেশি স্থিতিস্থাপক, কিন্তু প্রকৃতপক্ষে স্টিল অনেক বেশি স্থিতিস্থাপক, কারণ একে বিকৃত করতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। এটি আমাদের প্রযুক্ত বলকে অনেক বেশি বাধা দেয়। স্থিতিস্থাপকতার কারণ, যখন বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয় না তখন বস্তুর মধ্যে অণুগুলি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করে। বাইরে বল যখন ওই দূরত্ব পরিবর্তনের চেষ্টা করে, অণুগুলির মধ্যে পারস্পরিক বল সেই প্রচেষ্টাকে বাধা দেয়। ধরা যাক তোমরা একটি তারকে টেনে লম্বা করার চেষ্টা করছো, তার মানে তোমরা অণুগুলির মধ্যে দূরত্ব বাড়াতে চাইছো। তখন অণুগুলির মধ্যে একটি আকর্ষণ বল ক্রিয়া করবে। যেমন বোঝা গেল? এই যে অণুগুলি তুমি যদি এদিকে টানো, এটা হলো বাইরের বল, এটা হলো ভেতরের বল। তোমরা যদি এই তারকে টেনে লম্বা করার চেষ্টা করো, তার মানে বোঝা গেল যে অণুগুলির মধ্যে দূরত্ব বাড়াতে চাইছো, তখন অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে যা ওদের দূরে যেতে বাধা দেয়। একইভাবে যদি আমরা কোনো কিছুকে সংকুচিত করার চেষ্টা করি, ধরো এরকম অণু, তাহলে সংকুচিত করার চেষ্টা করি মানে বাইরের বল। এদের মধ্যে তাহলে কি তৈরি হবে?
এরা কাছাকাছি চলে আসবে অণুগুলি কাছাকাছি চলে আসবে, তখন এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এইভাবে কি হয়, যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটা হলো স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা নির্ভর করে উষ্ণতার উপর। উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে, সেই জন্য লোহাকে গরম করে তারপর পিটিয়ে তার আকৃতি প্রদান করা হয়। এই কারণেই ইংরেজিতে একটা কথা আছে, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। বোঝা গেল, অশুদ্ধি যদি সোনার মধ্যে পটাশিয়াম থাকে কিংবা লোহার মধ্যে কার্বন থাকে তবে তার স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কোনো বস্তুর দ্রবণকে উত্তপ্ত করে ধীরে ধীরে তাকে যদি ঠান্ডা করা হয়, অর্থাৎ কেলাস তৈরির চেষ্টা করা হয়, তখন কিন্তু সেটি স্থিতিস্থাপকতা হ্রাস পায়। আবার আঘাত করলে কি হয়, তখন ছোট ছোট কণায় পরিণত হয়ে যায় বস্তুটি, ফলে তার স্থিতিস্থাপকতা কিন্তু বৃদ্ধি পায়। এটা বোঝা গেল কত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং হ্রাসের কারণ। এইবার আমরা পড়ব এই স্থিতিস্থাপকতার জন্য পীড়ন এবং বিকৃতি। পীড়ন এবং বিকৃতি। বস্তু স্থিতিস্থাপকতার জন্য বস্তুতে বল প্রয়োগ করলে বস্তু সমানভাবে প্রতিক্রিয়া বলের যে সৃষ্টি হয়, বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল এই প্রতিক্রিয়া বলকেই বলা হয় পীড়ন। তাহলে এই পীড়ন কিন্তু নিউটনের তৃতীয় সূত্রকে মান্য করে, অর্থাৎ তুমি বাইরে থেকে যত বেশি বল প্রয়োগ করে তাকে ডিফর্ম করার চেষ্টা করছো, সেটা কিন্তু ভেতর থেকে ঠিক সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। তা আমরা একটা বস্তুর ক্ষেত্রের ওপরে পীড়নের কত উপাংশ থাকে, পীড়ন যদি এই পীড়নের উপাংশ হলো, এটা হলো এই বস্তুর ক্ষেত্র, যদি এরকম ক্ষেত্র হয় তার সাথে লম্বভাবে তাহলে অভিলম্ব উপাংশ, আর এটা হলো বস্তুর ক্ষেত্রের সমান্তরালে অর্থাৎ স্পর্শকীয় উপাংশ। পীড়ন হলো তাহলে F/A, অর্থাৎ তার m l⁻⁻1 t⁻⁻2 হলো তার মাত্রা। এবার যে ন্যূনতম বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে বস্তুটি ভেঙে যায় অথবা ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহ বল। স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন থাকে তখন সহনীয় বল, আর যে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেল অসহ বল। তা এইভাবে অসহ বল প্রয়োগ করা হলে প্রকৃতপক্ষে কিন্তু কোনো বস্তুরই সেইভাবে অসহ বল হয় না। সেই ক্ষেত্রে কতগুলো আমরা ধরে নিতে পারি যে নরম বস্তু যেমন কাদা, মাটি, মাখন, চিজ প্রভৃতি, এগুলোকে নরম বস্তু বলি। আর কতগুলো বস্তু আছে সেগুলো হলো কঠিন বস্তু, সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর ক্ষেত্রে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেগুলো কি হয়, ভেঙে যায়। বিকৃতি। বিকৃতি হলো যখন বাহ্যিক বলের প্রভাবে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয় তখন বস্তুটির দৈর্ঘ্য, আয়তন এবং আকারের পরিবর্তন হয়। বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই বলা হয় বিকৃতি। তা বিকৃতি হলো কি, ধরো দৈর্ঘ্যে পরিবর্তন হচ্ছে, ধরো বাইরে থেকে বল প্রয়োগ করায় দৈর্ঘ্যের যে এল দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, আবার কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আয়তনের। তাহলে এই যে বিকৃতিগুলো সেটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি আর এটা হলো আয়তন বিকৃতি। আর
যে ক্ষেত্রে আকৃতির পরিবর্তন হয় কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। আমরা হুকের সূত্র পড়ব। পীড়ন এবং বিকৃতি যখন পড়লাম তখন আমরা হুকের সূত্র পড়ব। হুকের সূত্রে বলা হয়েছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান সমান হলো ধ্রুবক। অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে বলেছি আমি। তাহলে বিকৃতির একক হয় না, এর আগেই শুনেছ ডেল এল বাই এল, তা দুটো একই রাশির অনুপাত। এবার হলো পড়বে যেটা, সেটা হলো ইয়ং গুণাঙ্ক। কোনো স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতির সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। এবার একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকে বস্তুর উপাদানের ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্ককে যদি আমি ওয়াই দিয়ে লিখি, তাহলে বোঝা গেল? এটাই হলো ইয়ং গুণাঙ্ক। এবার শোনো, কতগুলি বস্তু থাকে হলো ভঙ্গুর বস্তু। যেসব বস্তু স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি অসহবিন্দুতে পৌঁছায় তাকে বলা হয় ভঙ্গুর বস্তু। কাঁচ, শুকনো মাটি, এগুলো হলো ভঙ্গুর বস্তু। এবার একটা অঙ্ক করব। মিটার দৈর্ঘ্যের 0.5 মিলিমিটার ব্যাসের একটি তামার তারের এক প্রান্তে 2 কেজি ওজন চাপানো আছে।
বোঝা গেল পীড়ন বিকৃতি এবং ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। এক্ষেত্রে প্রযুক্ত বল F হলো 2 কেজি সমান সমান 2 ইন্টু 9.8 নিউটন। তারের ব্যাসার্ধ 0.5/2 মিলিমিটার। তার মানে হলো 5 ইন্টু 10⁻⁻⁴ দুই। প্রস্থচ্ছেদ পাই আর স্কোয়ার 3.14 স্কোয়ার। $19.625 তাহলে দেখতে পেলে প্রস্থচ্ছেদ পাই আর স্কোয়ার হলো, এটা তো ব্যাসার্ধ মানে হলো আর, তাহলে প্রস্থচ্ছেদ দাঁড়ালো 19.625 10⁻⁻8 মিটার। এবার তাহলে পীড়ন হলো F/A অর্থাৎ 19.6 ডিভাইডেড বাই 19.625 ইন্টু 10⁻⁻8 সমান সমান 9.987 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো নিউটন, এটা হলো মিটার স্কোয়ার, এর আগেই দেখেছো এই যে। ঠিক আছে, তাহলে পীড়ন বিকৃতি কি হবে? বিকৃতি হলো ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে 3.38 ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড বাই 3। এটা ছিল সেন্টিমিটারে, আমি এটা মিটারে নিয়ে গেছি, তাহলে এটাও মিটার এটাও মিটার, কেটে গেল। তাহলে এই হলো 1.129 ইন্টু 10⁻⁻2, এর কোনো একক নেই। এবার হলো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক হলো পীড়ন বাই বিকৃতি। ইয়ং গুণাঙ্ক y হলো F/A ডিভাইডেড বাই ডেল এল বাই এল, পীড়ন বাই বিকৃতি। তাহলে এর দাঁড়িয়েছিল 9.987 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই 1.129 ইন্টু 10⁻⁻2। তার মানে হলো মোটটা দাঁড়ালো 8.8
0.846 ইন্টু 10⁹ 9 উপরে দুটো 7 9 হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। এই ধরনের অঙ্ক করবে, বইয়ের পেছনে যে সমস্ত প্রশ্ন আছে বা অঙ্ক আছে সেগুলো করবে, ছুটির পরে আমাকে দেখাবে। আশা করি অসুবিধা নেই। এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ হলো।